শেয়ার বাজার খারাপ লাগার জায়গা। আপনি বিনিয়োগ করলেন, মার্কেট পড়ে গেল, খারাপ লাগবে। আপনি হয়তো বিনিয়োগ করলেন না, মার্কেট বেড়ে গেল, বুলরান দিয়ে দিল, খারাপ লাগবে। বা হয়তো আপনি কোনো স্টকে বিনিয়োগ করেছেন, যে ক্যাপিটাল নিয়ে বিনিয়োগ করেছেন, হয়তো সেই স্টকে বেশ ভালো মতো একটা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করেছেন, সেই স্টক বাড়লোই না, বছরের পর বছর আপনাকে নেগেটিভ রিটার্ন দিল। কিন্তু যে স্টকে আপনি হয়তো কয়েকটাই কোয়ান্টিটি কিনেছেন, খুব একটা বেশি ক্যাপিটাল বিনিয়োগ করেনও নি, সেই স্টকটা মাল্টিব্যাগের রিটার্ন দিয়ে দিল বা বিরাট বেড়ে গেল, খারাপ লাগবে। তো শেয়ার বাজার খারাপ লাগার জায়গা। কিন্তু এই বিষয়গুলো নিয়ে যদি খুব ভালো করে চিন্তাভাবনা করেন, তাহলে বুঝবেন যে এই যে খারাপ লাগার বিষয়টা, এটা অনেকটা আমাদের মেন্টাল বায়াসনেসের জন্য। আজকের এই ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়ে আপনাকে ক্ল্যারিটি দেব। দেখুন, আমি জানি যে এখন মার্কেটে খুব বেশি নেগেটিভ নিউজ চলছে। ইউটিউব খুলুন, পেপার দেখুন বা আপনি টিভি দেখুন, সব সময় বলছে যে যুদ্ধ যুদ্ধ যুদ্ধ। ইভেন আপনি যে কাউকে যদি জিজ্ঞেস করেন না কেন যে এই যুদ্ধ কি এই আগামী 7 দিন বা 10 দিনের মধ্যে কি এন্ড হতে পারে, এই যে ডোনাল্ড ট্রাম্প একটা টাইম দিয়েছে 6 তারিখ অবধি, 6 এপ্রিল অবধি, যে আমরা কোনো রকম অ্যাটাক করবো না, 10 দিনে যেটা বিরাম দিয়েছে, তারপরে গিয়ে আবার হয়তো যদি সেটা তাদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট না হয় ইরানের সাথে ইউএসএ, তাহলে আবার তারা পাল্টা আক্রমণ করতে পারে এবং ইরানও বলছে যে আমরাও তাহলে অ্যাটাক করব। তো এই যে যুদ্ধটা, আপনি যে কাউকে জিজ্ঞেস করুন না কেন, আপনি নিজেকে জিজ্ঞেস করুন যে আপনার কি মনে হয় যে যুদ্ধটা এখন থামবে? আপনি 99% উত্তরটি যেটা পাবেন, সেটা পাবেন যে না, আমার তো মনে হয় না যে যুদ্ধটা থামবে, আরও কন্টিনিউ করতে পারে। আর যখনই মার্কেট আপনি দেখছেন পড়ছে, যুদ্ধ কন্টিনিউ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, আপনার নিজেরও এটা ফিল হচ্ছে। ইভেন আপনি দেখতেও পাচ্ছেন যে যেটা সাপ্লাই চেন ডিসরাপ্ট হচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী এসে উনি বলছেন যে লকডাউনের মতো যে সমস্যাটা হয়েছিল কোভিডের সময়, সেরকম সিচুয়েশানটা আমাদের সামনের দিনও ফেস করতে হতে পারে। হোটেলস বলুন, রেস্টুরেন্ট বলুন, সব বন্ধ হচ্ছে। হিলিয়াম যেখানে উৎপাদন হয় 1/3 জায়গা, সেখানে আবার অ্যাটাক করে সেটাকে উড়িয়ে দেওয়া হয়েছে। তো যার ফলে চিপস বা এআই যেসব মেশিনসগুলো রয়েছে বা আমরা যেগুলো ইলেকট্রনিক জিনিস ইউজ করি, সেগুলোর দাম সামনের দিনে বাড়তে পারে, ইনফ্লেশন বাড়তে পারে, মার্কেটে সেল অফ চলছে। এই যে ইসরায়েল ইরানের উপর কন্টিনিউ অ্যাটাক করছে, যেখানে 10 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছে ইউএস, তা সত্ত্বেও কন্টিনিউ অ্যাটাকটা চালিয়ে যাচ্ছে। ইরানও রিটেলেট করছে, তারাও কন্টিনিউ পাল্টা জবাব দিচ্ছে। তো এই যে যুদ্ধটা, এই যুদ্ধের সিচুয়েশন খারাপ থেকে খারাপতর দিকে যাচ্ছে। মার্কেটেও সেই রিফ্লেকশন আমরা দেখতে পাচ্ছি, কন্টিনিউ রেড 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 ক্যান্ডেলে মার্কেট নিচে পড়ছে। তাহলে এরকম সিচুয়েশনে খুব স্বাভাবিকভাবেই আমাদের মনে হতে পারে যে মার্কেট না এখান থেকে আরও অনেক বেশি নিচে পড়বে। হয়তো কোভিডে যেরকমভাবে বিরাট বড় ক্র্যাশ মার্কেটে দেখেছিলাম, হয়তো সেরকম ধরনের মার্কেট আরও অনেকটা বেশি পড়তে পারে। এখন তো সবে শুরু সেল অফ হওয়ার। তো এই যে চিন্তাভাবনাগুলো বা এই যে কথাবার্তাগুলো, এই কথাবার্তাগুলোর জন্যেই, এই চিন্তাভাবনাগুলোর জন্যেই, এই মেন্টাল বায়াসনেসের জন্যেই আমরা বিনিয়োগ করি না। আপনি বলুন যে আপনারা যারা ভিডিওস দেখছেন, কতজন মানুষ এই যে ফল হচ্ছে এখানে আপনার বিনিয়োগ করেছেন? এখন অবধি অনেকেই হয়তো ক্যাশ নিয়ে বসে আছেন, এটা প্রেডিক্ট করতে চাইছেন যে মার্কেট কোথায় বটম তৈরি করবে, যেখানে বটম তৈরি করবে না আমি সেইখানে বিনিয়োগ করব। যখন আমরা এই ধরনের নিউজ পেতে থাকবো যে ইরান আর ইউএস এর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, সিজ ফায়ার হয়ে গেছে, যুদ্ধর আর কোনো সম্ভাবনা নেই, যে স্টেট অফ হরমুজ সেটা খোলা হয়েছে, এই সব কিছু যখন পজিটিভ পজিটিভ নিউজ আমাদের সামনে আসবে এবং যখন আমরা দেখব মার্কেট কন্টিনিউ গ্রিন ক্যান্ডেল তৈরি করছে, সেই সময় গিয়ে আমরা বিনিয়োগ করব। তখনই হবে মার্কেটের অ্যাকচুয়াল বটম। বা হয়তো কেউ না কেউ কোনো টেকনিক্যাল আপনাকে নলেজ বলবে যে টেকনিক্যাল লেভেলে এরকমভাবে যদি মার্কেট রিকভার করে, এই যে ব্যাপারটা থাকে, এটা যদি হয়, ওটা যদি হয়, তাহলে আমরা এখানে দেখতে পাবো মার্কেট বটম তৈরি করেছে। কিন্তু ফ্যাক্ট হচ্ছে এটাই যে কেউ জানে না যে এক্স্যাক্টলি কোথায় বটম তৈরি হবে। এবং আরও একটা ফ্যাক্ট হচ্ছে, যখন নিউজ আপনি এরকম পাবেন যে সিজ ফায়ার হয়ে গেছে, ইরানের সাথে ইউএসএর একটা সেটেলমেন্ট হয়ে গেছে, বা অ্যাটাক আর হচ্ছে না, স্টেট অফ হরমুজ খুলে দেওয়া হয়েছে, সব কিছু যখন পজিটিভ পজিটিভ নিউজ আপনি পেতে থাকবেন, তখন দেখবেন যে মার্কেটও অল টাইম হাইয়ের কাছে রয়েছে। মার্কেট কিন্তু এই ধরনের সেল অফ থেকে অনেক আগেই রিকভার করে অল টাইম হাই রয়েছে। তো আপনার তখন আফসোস হবে যে ইস, তখন যদি সাহস করে একটু বিনিয়োগ করতাম। এই ঘটনাটাই প্রত্যেকবার মার্কেটে ঘটে। যখন মার্কেটে এই ধরনের সেলিং প্রেশার দেখা যায়, কন্টিনিউ মার্কেট নিচে পড়ে, তখন সেই মুহূর্তে বড় বড় যারা ইনভেস্টার রয়েছে তাদেরকে জিজ্ঞেস করা হয় যে আপনার কি মনে হয় মার্কেট কতটা দূর অবধি নিচে পড়তে পারে, কোথায় বটম তৈরি করতে পারে। তো সেই সময় মিস্টার ওয়ারেন বাফেটকেও একটা সময় জিজ্ঞেস করা হয়েছিল, যখন 2008-এর দিকে বিরাটভাবে মার্কেট ক্র্যাশ করে, সেই সময় ওনাকেও জিজ্ঞেস করা হয় যে আপনার কি মনে হয় মার্কেট কতটা দূর অবধি যেতে পারে, বা ইকোনমি নিয়ে আপনার কি মতামত। তো উনি একটা খুব সুন্দর আনসার দিয়েছেন। কোটটা হচ্ছে, উনি বলেছিলেন যে স্টপ ট্রাইং টু প্রেডিক্ট দ্য ডাইরেকশন অফ দ্য স্টক মার্কেট, দ্য ইকোনমি অর ইলেকশনস। তো উনি স্পষ্ট বলেছেন যে মার্কেটের ডাইরেকশন
ইকোনমি কোথায় দিয়ে যাবে বা ইলেকশনে কি হতে পারে, এইসব প্রেডিক্ট করে কোনো লাভ নেই, কেননা এই সবগুলো আপনার কন্ট্রোলে নেই। কখন ইকোনমি রিকভার করবে, কে ইলেকশনে জিতবে, আর কোথায় স্টক মার্কেট বটম তৈরি করবে, এগুলো আমরা জানি না, আমাদের হাতে নেই। আমাদের যেটা হাতে রয়েছে সেটা হচ্ছে গিয়ে কি, যে আমাদের নিজেদের যে ডিসিপ্লিনভাবে আমরা যেরকমভাবে বিনিয়োগ করি সেই বিনিয়োগটা কন্টিনিউ করতে থাকা। কেননা মিস্টার ওয়ারেন বাফেটের আর একটা কোট রয়েছে, তিনি বলেন যে যাই কিছু হয়ে যাক না কেন পৃথিবীতে, ইয়োর ফিউচার জেনারেশন উইল অলওয়েজ লিড এ বেটার লাইফ। ঠিক একই কথাই মিস্টার পিটার লিঞ্চও বলেন। পিটার লিঞ্চ বলেন কি, যে মোর মানি ইজ লস্ট অ্যান্টিসিপেটিং দ্য চেঞ্জেস ইন দ্য ওভারঅল স্টক মার্কেট দ্যান এনি আদার ওয়ে অফ ইনভেস্টিং। তিনি এখানে স্পষ্ট বলেছেন যে আমরা সবসময় প্রেডিক্ট করতে চাই, একদম বটমে বিনিয়োগ করব, তো যে কারণে আমরা কখনো বিনিয়োগই করতে পারি না, কেননা বটম যে কখন তৈরি হবে সেটা কেউ জানে না। তো আমরা যে অ্যান্টিসিপেট করি যে বটম এইখানে হয়তো তৈরি হতে পারে, ওখানে তৈরি হতে পারে, তো যখন আমরা দেখি সেখান থেকেও ব্রেক করে গেল, সেখান থেকে আরও পড়তে লাগলো, আপনার নিজের মধ্যে আর কনফিডেন্স আসে না। আপনি তখন যা প্রেডিক্ট করবেন মনে হবে যেন আমি আবার হয়তো ভুল হতে পারি, তো আপনি বিনিয়োগই করেন না, যে কারণে সেখান থেকে হয়তো মার্কেট রিকভার করে বিরাট হয়তো বেড়ে গেল, তারপরে যখন অল টাইম হয়ে গেল তখন আপনি বুঝবেন যে ইস, বিরাট বড় র্যালি মিস করে ফেলেছি। সেই সময় যদি সাহস করে একটু বিনিয়োগ করতাম, আপনি সব ক্যাপিটাল তখন অল টাইম হাইয়ে গিয়ে বিনিয়োগ করেন। সেই কারণেই তিনি বলছেন যে আমরা যে বটম ফাইন্ড করে অ্যান্টিসিপেট করি, এইখানেই আমরা বারবার ভুল করি, কেননা আমরা তো বিনিয়োগ করি না, তো যার ফলে যখন মার্কেট বেড়ে যায়, তো যেটা মার্কেট বাড়লো সে যে অপরচুনিটি কস্ট সেটা কিন্তু অনেক বেশি হয়। কিন্তু এটা না করার পরিবর্তে যদি আমরা সেখানে একটু সাহস দেখিয়ে বিনিয়োগ করতাম, তাহলে হয়তো বিনিয়োগ করার পর আমাদের আরও 5%, 6% বা 10% আরও মার্কেট পড়লো, কিন্তু যে লেভেল আমরা বিনিয়োগ করেছিলাম সেখান থেকে তারপর তো মার্কেট রিকভার করবে, তো যে লেভেল আপনি বিনিয়োগ করেছিলেন তারপর থেকে তো ফায়দাটা পাবেন। বুঝতে পারলেন তো? তো এটা আমি বলতে চাইছি যে আমাদেরকে সবসময় অ্যান্টিসিপেট করা থেকে বিরত থাকতে হবে। আমাদেরকে কখনোই বটম ফাইন্ড করার চেষ্টা করা উচিত না, বা অ্যান্টিসিপেট করার চেষ্টা করা উচিত না যে এই লেভেল থেকে মার্কেট ঘুরবে আর বিরাট বড় র্যালি দেখতে পাবো, এরকমটা অ্যান্টিসিপেট করাটা উচিত না। আমাদের উচিত হবে কি, যে এখন এই মুহূর্তে কি মার্কেটের ভ্যালুয়েশন সস্তায় রয়েছে, এই মুহূর্তে কি বিনিয়োগ করা যায়? যদি হ্যাঁ, মার্কেটের এই মুহূর্তে বিনিয়োগ করা যায়, ভ্যালুয়েশন সস্তা রয়েছে, টেকনিক্যাল বলুন, ফান্ডামেন্টাল বলুন, সব কিছু আপনার ফরে রয়েছে, একটা ভালো ভ্যালুয়েশনে পাচ্ছেন, সস্তা ভ্যালুয়েশনে পাচ্ছেন, হয়তো সস্তা থেকে আরও সস্তা হতে পারে, আরও বেশি পড়তে পারে, আরও সস্তা হতে পারে, কিন্তু আমরা তো জানি না যেখান থেকে রিকভার করবে নাকি। আজকে হঠাৎ করে কোনো নিউজ আসলো, মার্কেট একদিনে 2-3% বেড়ে গিয়ে কন্টিনিউ বাড়তে পারে, অল টাইম হাইয়ের কাছে চলে যেতে পারে, বাট আপনি অপরচুনিটি মিস করে দেবেন। তো আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে অপরচুনিটি মার্কেটে দিচ্ছে বলে আমার মনে হয়, ভ্যালুয়েশন আমার সস্তা মনে হয়, এবং তার সাথে আমার টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল দুটোই মনে হয় যে এখন খুব সুন্দরভাবে মার্কেটের এই লেভেলটাকে সাপোর্ট করছে। তো গত সপ্তাহে একটা ভিডিও আমি বানিয়েছিলাম যেখানে আপনাদেরকে জানিয়েছিলাম যে এখন এই মুহূর্তে ফান্ডামেন্টাল কী কী সাপোর্ট করছে মার্কেটের জন্য, ফান্ডামেন্টালের দিকটা ভালো করে আপনাকে এক্সপ্লেন করেছিলাম। আজকের এই ভিডিওতে আমি টেকনিক্যাল লেভেলটাও আপনাকে আলোচনা করব, যে টেকনিক্যালি এখন মার্কেটের কোন পজিশনে রয়েছে, কেন আমার মনে হয় যে এই লেভেলটাও খুব ভালো লেভেল বিনিয়োগ করার। আমার নিজের যে অ্যানালাইসিস সেটা আপনার সামনে রাখবো, আমার কাজ আমার অ্যানালাইসিস আপনার সামনে রাখা, কিন্তু সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। সুতরাং গত সপ্তাহে যে ভিডিওটাই বানিয়েছিলাম ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ওপর, সেটা আপনি দেখবেন। এই ভিডিওটা তো দেখছেনই, এই দুটো ভিডিও দেখার পর সিদ্ধান্ত আপনি নেবেন, এবং সেটা এই ভিডিওর কমেন্টে জানাতে পারেন যে আপনার কি মতামত এই বিষয়টা নিয়ে। তো চলুন শুরু করা যাক। টেকনিক্যাল লেভেলগুলো আমরা দেখে নিই যে এখন কেন আমার মনে হয় এই অবস্থাতেও মার্কেটের যে ভ্যালুয়েশন বা এই যে লেভেলটা কেন আমার মনে হয় অ্যাট্রাকটিভ। তো আমি এখানে নিফটি 50-র মান্থলি চার্ট খুলে নিয়েছি। তো আমি এখানে মার্কেটের বেসিক্যালি 4 ধরনের টেকনিক্যাল অ্যানালাইসিস করব, 4টে ডেটা পয়েন্ট আপনার সামনে রাখবো। প্রথম ডেটা পয়েন্ট, নিফটি চার্ট আমি খুলে নিয়েছি, মান্থলি চার্ট আপনি দেখছেন। মান্থলি চার্টের মধ্যে আমি ইএমএটা পুট করেছি এখানে। এটা হলো 50 EMA, এটা হলো 100 EMA, আর এটা হলো 200 EMA। আপনি মান্থলি চার্টে দেখতে পাবেন যে মার্কেট যখন যখন বড় ধরনের কারেকশন করে, যখন যখন ক্র্যাশ হয়, তখন একমাত্র 200 EMA-কে টাচ করে। কিন্তু তাছাড়া যখন এই ধরনের যুদ্ধ যেসব সিচুয়েশানগুলো চলে, সেই সময় কিন্তু হয় 50 EMA-তে কারেকশান করে দিয়ে সেখান থেকে ঘোরে, বা হয়তো নেক্সট লেভেল সাপোর্ট 100 EMA-তে সাপোর্ট নিয়ে ঘোরে। যেরকম দেখুন এখানে কোভিডের সময় ক্র্যাশ করে গেছিলো এবং 200 EMA-র খুব কাছাকাছি এসে এখান থেকে রিকভার করে। ঠিক আছে, এর আগে যতবার কারেকশান করেছিল, এই যে কারেকশানটা করেছিল সেই সময় 2015-16 দিকে, তখন সিচুয়েশান সেই যেটা ফেড রেট সেটাকে হাইক করতে হচ্ছিলো, ইনফ্লেশন প্রচুর বেড়ে গেছিলো ইউএসের প্রবলেমের জন্য, আমাদের ইন্ডিয়ান ইকোনমি তখন সাফার করে, তখন বিরাট বড় একটা কারেকশান দেখা যায়, কিন্তু সেখানে 50 EMA-তে সাপোর্ট নিয়ে আবার রিকভার করেছিল। ঠিক আছে, এর আগেও দেখুন 2011 সালে
কারেকশন করেছিল 50 মেতে সাপোর্ট নিয়ে বেড়েছিল। এটা কিন্তু মান্থলি চার্ট দেখছি, ঠিক আছে। তো যখন যখন মার্কেটে আমরা দেখবো যে কারেকশন করছে, সাধারণ যে কারেকশনগুলো হয় সেই কারেকশন করছে, তখন কিন্তু 50 MA দারুণভাবে সাপোর্ট হিসেবে অ্যাক্ট করে মান্থলি চার্টে। তো এখন এই মুহূর্তে মার্কেট কিন্তু এই মান্থলি চার্টের এখানে হচ্ছে গিয়ে প্রায় 22,500 লেভেলে মার্কেট চলছে। 50 MA রয়েছে কততে? 22,000 লেভেলের ধারে কাছে। তো এই লেভেলটা একটা স্ট্রং সাপোর্ট জোন হিসেবে অ্যাক্ট করতে পারে, যেটা আগেও প্রিভিয়াস হিস্ট্রিতে আমরা বারবার দেখে এসেছি, এর আগেও দেখেছি। 2008 সালে যখন বিরাট বড় ক্র্যাশ হয়েছিল, দেখুন এখানে মান্থলি চার্টে 200 EMA-তে সাপোর্ট নিয়ে আবার রিকভারি এখানে দেখতে পারি। যেটা বললাম যে যখন যখন ক্র্যাশ মতো সিচুয়েশান হয়, যখন ক্র্যাশ মানে কি 30%-এর বেশি পড়ে যায়, 35%-এর বেশি পড়ে যায়, তখন সেই মুহূর্তে 200 EMA অ্যাক্ট করে সাপোর্ট হিসেবে। ক্র্যাশ, কিন্তু এই ক্র্যাশ যখন হয় তখন কি আপনি আগে থেকে বুঝে রেখেছিলেন যে এবার মার্কেট পড়ছে এই কারণের জন্য? না। আপনি যখন যখন এই ধরনের ক্র্যাশের সম্মুখীন হবেন তখন দেখবেন যে কারণ আপনি কিছু খুঁজে পাচ্ছেন না। হ্যাঁ, এখন যদি ওয়ার্ল্ড ওয়ার সিচুয়েশনের মতো হয়ে যায়, থার্ড ওয়ার্ল্ড ওয়ার হয়ে যায় বা নিউক্লিয়ার অ্যাটাক হয়ে যায়, তাহলে সেটা আপনি এক্সপেক্টই করবেন না। এখন কাউকে যদি জিজ্ঞেস করা হয় যে নিউক্লিয়ার অ্যাটাক কি সম্ভব, অনেকেই বলবে যে না, নিউক্লিয়ার অ্যাটাক এতটা শেষ অবধি তো মনে হয় এতটা হবে না, তার আগে হয়তো মিটে যাবে। কিন্তু যদি নিউক্লিয়ার অ্যাটাক হয়ে যায় তাহলে কিন্তু মার্কেট ক্র্যাশ করে যাবে, বিরাট বড় একটা তখন প্রবলেমস তৈরি হবে। তখন সেই মুহূর্তে 200 EMA অবধি নিচে পড়তে পারে, বা হয়তো 100 EMA, জানি না, বাট হিস্ট্রিক্যালি যেটা বলা হয় সেটা হচ্ছে 200 EMA অবধি এটা নিচে পড়ে। হিস্ট্রিতে এটা দেখা গেছে, তখন হয়তো এরকম সিচুয়েশন আসতে পারে। কিন্তু যদি এই ধরনের যুদ্ধ যেগুলো হয়, আগেও যেটা হয়েছে রাশিয়ার সাথে ইউক্রেনে যে যুদ্ধ হয়েছে, সেখানেও দেখুন মার্কেট কারেকশন করেছিল এই লেভেলে 2022 সালের দিকে, কিন্তু 50 EMA থেকে অনেকটা আগে এটা ঘুরে গেছে। কিন্তু এখন হয়তো সিচুয়েশন আর একটু খারাপ, আমাদের এনার্জির একটা ক্রাইসিস মতো দেখা দিয়েছে, তখন তো এতটা প্রবলেম হয়নি, তাই হয়তো একটু বেশি কারেকশন করতে পারে। তো 50 MA এখানে সাপোর্ট রয়েছে, এর আগেও দেখছেন এখানে কন্টিনিউ ডিমান্ড জোনও রয়েছে একটা, ঠিক আছে। তাহলে আমি এখানে কি বলতে চাইছি, আমার এখানে বেসিক্যালি বক্তব্য হচ্ছে যে মার্কেট এই লেভেলে সাপোর্ট নেওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আমি আপনাকে বলতে পারি না যে এই লেভেল থেকে সাপোর্ট নেবে, বাড়বে, বটম তৈরি হয়ে গেছে এখানে আসলেই, নাকি এখান থেকে আরও পড়বে, হয়তো পড়তেও পারে। কিন্তু আমি এটা আপনাকে বলছি যে এই লেভেলটাতে আমি অন্তত ইন্টারেস্টেড হব বিনিয়োগ করার জন্য, আমি অন্তত দেখব। আমার অ্যানালাইসিস এখানে বলছে যে বিনিয়োগ করা যায় অ্যাজ পার প্রিভিয়াস হিস্ট্রি, যেখানে বারবার 50 MA-তে সাপোর্ট নিয়েছে। তো এখান থেকে যদি ব্রেক ডাউন করে যায় তাহলে কি আমি আফসোস করব? না, হতেই পারে, ব্রেকডাউন করতেই পারে, আমি নেক্সট লেভেলের জন্য ওয়েট করব। এখানে দেখুন 100 EMA রয়েছে 18,000 লেভেলের কাছে, এখানে অনেকবার মার্কেট কনসলিডেটও করেছে, তো এই লেভেলে অনেক বায়ার্স অ্যাক্টিভ হতে পারে, ঠিক আছে। তো এই লেভেলটা আমার নেক্সট সাপোর্টের হিসেবে আমি দেখব। সেই লেভেল কাছাকাছি যদি পাই, এক্স্যাক্টলি 18,000 না, কাছাকাছি যদি পাই, তখন আমি বিনিয়োগ করার জন্য দেখব। বুঝতে পারলেন তো? তো আমি আপনার যে কনসেপ্ট বা আমার যে চিন্তা ভাবনা, সেটা আপনাকে আমি বোঝাতে চাইছি। আপনাকে আমি এটা বলছি না যে এই লেভেল থেকেই ঘুরবে, এই লেভেল থেকেই বটম তৈরি করবে, আমি এটা একদম বলিনি, বা এটা বলতেও পারি না, বা কেউ যদি বলেও তাহলে সে মিথ্যা কথা বলছে। কেননা কেউই এক্স্যাক্ট বটম প্রেডিক্ট করতে পারে না যে আজকে তৈরি হয়ে গেল, কাল থেকে মার্কেট বাড়তে থাকবে আর এই লেভেল আপনি পাবেন না, এটা কেউ প্রেডিক্ট করতে পারে না, ঠিক আছে। তো এটা গেল একটা ডেটা পয়েন্ট। এবারে দ্বিতীয় ডেটা পয়েন্ট, অনেকেই আমরা বলিঞ্জার ব্যান্ড এটা ফলো করতে দেখি। তো মান্থলি চার্টের মধ্যে নিফটির বলিঞ্জার ব্যান্ড আমি এখানে পুট করেছি। বলিঞ্জার ব্যান্ডের মধ্যে যদি আপনি দেখেন তাহলে যখন যখন এই বলিঞ্জার ব্যান্ডের লোয়ার লেভেলে এসছে, যেরকম 2016-র দিকে দেখুন এই লোয়ার লেভেলের কাছে এসছে, তারপর থেকে কিন্তু এখানে বাউন্স ব্যাক দেখা গেছে, ঠিক আছে। এখানেও দেখুন ক্র্যাশ করেছিল বলিঞ্জার ব্যান্ডের, যদিও ব্রেক ডাউন করে দিয়েছিল, কিন্তু তারপরে দেখুন ক্যান্ডেলটা দেখুন, মান্থলি ক্যান্ডেলটা দেখুন, গ্রিন ক্যান্ডেল, এবং তারপরে রিকভারি এখানে দেখিয়েছে। তো এর আগেও দেখি আমরা, এর আগেও যখন আমরা দেখব 2008 সালের দিকেও যখন ক্র্যাশ করেছিল, লোয়ার লেভেলে টাচ করে এবং তারপরে বাড়ে। এখানে দেখুন লোয়ার লেভেলে টাচ করেছিল, তারপরে বাড়তে শুরু করেছিল, লোয়ার লেভেলে টাচ করে তারপরে বাড়ে। তো এর আগে যতবার আমরা দেখেছি প্রিভিয়াস চার্ট বলিঞ্জার ব্যান্ডের ক্ষেত্রে লোয়ার লেভেলে টাচ করে এবং তারপরে বাড়ে, ঠিক আছে। তো এখন এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে কি সিচুয়েশান দেখব, এখনকার সিচুয়েশান হচ্ছে গিয়ে যে দেখুন এটা হচ্ছে গিয়ে মিডিল লাইন, এটা হচ্ছে আপার লাইন, এটা হচ্ছে গিয়ে লোয়ার লাইন। তো লোয়ার লাইনে যখন যখন টাচ করে তারপরে যদি একটা গ্রিন ক্যান্ডেল আমরা দেখি, লোয়ার লাইন থেকে গ্রিন ক্যান্ডেল, এর আগেও দেখুন লোয়ার লাইন থেকে গ্রিন ক্যান্ডেল, এর আগেও দেখুন লোয়ার লাইন থেকে গ্রিন ক্যান্ডেল, লোয়ার লাইন থেকে গ্রিন ক্যান্ডেল। তো এর আগে যতবার আমরা দেখেছি যে লোয়ার লাইনকে ব্রেক ডাউন বা তার কাছাকাছি এসে যদি একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করে এখানে, তাহলে সম্ভাবনা অনেক বেশি হয় যে তারপর থেকে মার্কেট রিকভারি আমরা দেখতে পারি, ঠিক আছে। তো এখন এই মুহূর্তে নিফটি 50 কোথায় দাঁড়িয়ে রয়েছে? লোয়ার লেভেলের কাছে দাঁড়িয়ে রয়েছে, কারেক্ট। তো যদি লোয়ার লেভেলের কাছে দাঁড়িয়ে থাকে তাহলে এই মুহূর্তে বিনিয়োগ করা যায় কি যায় না আপনি বলুন?
এর আগেও আমরা বারবার দেখেছি লোয়ার লেভেলে টাচ করলে সেখান থেকে রিকভার করার চান্সেস থাকে একটা, ঠিক আছে? তো আমি এটা বলছি না যে এখান থেকে রিকভার করবেই বা এখান থেকে আর পড়বে না, আমি এটা বলছি যে যেহেতু লোয়ার লেভেল সাইডে এখানে টাচ করেছে, সুতরাং এখানে একটা ভালো লেভেল বিনিয়োগ করার। আমি জানি না এখান থেকে আরও পড়বে কি পড়বে না, টেকনিক্যাল লেভেল বলছেও যে এই লেভেলটাও বিনিয়োগ করা যায়, এখান থেকেও অনেকবারই মার্কেট রিকভার করেছে, এর আগেও আমরা পাস্ট হিস্ট্রি দেখলাম এই চার্টের মধ্যে। তো এটা হলো দ্বিতীয় ডেটা পয়েন্ট, যেখানে আমি দেখালাম যে বলিঞ্জার ব্যান্ড অনেকেই যেটা ইউজ করেন, বলিঞ্জার ব্যান্ডের লোয়ার লেভেলে এখন মার্কেট রয়েছে মান্থলি চার্টে, ঠিক আছে? এবারে 3 নম্বর ডেটা পয়েন্ট নিয়ে আলোচনা করা যায়। 3 নম্বর যে ডেটা পয়েন্ট হচ্ছে সেটা হলো আরএসআই। অনেকেই আরএসআই আমরা দেখতে পছন্দ করি, অনেকেই ফলো করেন। তো আরএসআই এর একবার ভ্যালু দেখে নেবো। এর আগে আমি একবার আলোচনা করেছিলাম আরএসআই নিয়ে। তো দেখুন আরএসআই এর উইকলি চার্টে, নিফটির উইকলি চার্টে আরএসআই যদি আমরা পুট করি তাহলে দেখব যে যখন যখন আরএসআই এর ভ্যালু 30-এর নিচে এসছে, দেখুন এই লেভেলে 30-এর নিচে এসছে 2020-তে, মার্চ 2020-তে যখন মার্কেটে ক্র্যাশ হয়ে যায় তখন 30-এর নিচে এসছে, তারপরে অনেকটা পড়েছিল, প্রায় 15 অব্দি চলে গেছিলো, কেননা তখন ক্র্যাশের সিচুয়েশান এসেছিলো। তো এতটা পড়ে গেছিলো, তারপরে সুন্দর একটা রিকভারি। এর আগেও দেখুন 30-এর কাছাকাছি এসেছিলো 2018 সালে, 30-এর কাছাকাছি, তারপর থেকে মার্কেটে বেশ সুন্দর এখানে রিকভারি আমরা দেখি। দেখুন এই লেভেলটা দেখুন, এই যে এই লেভেলটা, এই যে এই লেভেলটা দেখুন, সেখান থেকে সুন্দর রিকভারি, আর এসআইও সুন্দর বেড়েছে, কারেক্ট? আচ্ছা, এরপরে আমরা দেখব 30 লেভেলটা কোথায় আছে, এই লেভেলটা 35 লেভেল, এই লেভেলটার কাছাকাছি। তারপরে দেখুন একটা রিকভারি আমরা দেখলাম 2022 সালের দিকে, যখন রাশিয়া ইউক্রেন যে যুদ্ধটা হয়েছিল তখন। কিন্তু যদি আমরা রিসেন্টলি দেখি তাহলে এই লেভেলটা দেখুন 33 লেভেলের কাছে আসে, বা 30 লেভেলের কাছাকাছি আর কি। তারপরে দেখুন মার্কেট সুন্দর একটা রিকভারি করেছে। তো আমি বেসিক্যালি এটা বলতে চাইছি যে যখন যখন আরএসআই এর ভ্যালু 30-এর কাছাকাছি আসে বা 30-এর যদি নিচে চলে যায় তাহলে সেটা আরও ভালো, যেটা এখন রয়েছে, এখন সিচুয়েশন যে 30-এর নিচে আরএসআই এর ভ্যালু চলে গেছে, তার মানে রিলেটিভ স্ট্রেংথ যেটা সেটা এখানে উইক দেখাচ্ছে। কিন্তু সেটাই আমরা জানি যে যখন যখন 30-এর নিচে চলে আসে আরএসআই এর থিওরি অনুযায়ী, তখন তখন মার্কেট ওভার সোল্ড পজিশনে চলে যায়, যে অনেক বেশি সেল অফ মার্কেটে দেখা দিয়েছে। এবার হয়তো এখান থেকে ধীরে ধীরে রিকভারি আমরা দেখতে পারি। তো আরএসআই আর একটা ইন্ডিকেটার যেটা দেখাচ্ছে যে মার্কেট এখন ওভার সোল্ড পজিশনে রয়েছে, অতিরিক্ত সেল অফ হচ্ছে, হয়তো প্যানিকের জন্য সেল অফ হচ্ছে, হয়তো সেখানে লোকে ভাবছে যে আরও হয়তো এটা অনেকটা সময় অবধি কন্টিনিউ করতে পারে যুদ্ধটা, এখান থেকে হয়তো আরও মার্কেট ফল হতে পারে, আরও অনেকটা বেশি ক্র্যাশ করতে পারে, এই ধরনের অ্যান্টিসিপেশন মার্কেটের মধ্যে চলছে, যে কারণেই রিলেটিভ স্ট্রেংথ যেটা সেটা আরও উইক দেখাচ্ছে, আরও বেশি নিচে পড়ছে। এটা হলো থার্ড ডেটা পয়েন্ট, যেখানে আরএসআইও বলছে যে ওভার সোল্ড পজিশনে মার্কেট চলে গেছে। এবারে আমাদের 4 নম্বর ডেটা পয়েন্ট। আপনি হয়তো লক্ষ্য করছেন যে এরকম অনেক স্টক রয়েছে যেগুলো আপনি ভাবছিলেন যে ফান্ডামেন্টালি খুব স্ট্রং, কিন্তু এখন তো ভালো কারেকশন করেছে বা ভালো পড়েছে তার শেয়ার প্রাইস, বা যে স্টকগুলো ফান্ডামেন্টালি উইক তার কথা তো ছেড়েই দিন, সেগুলো তো 50%-এর বেশি কারেকশন করেছে। তো এখন এই মুহূর্তে আপনার মনে হতে পারে যে তাহলে কোনো স্টকের উপরে তো ভরসা করা যাবে না, তা কিন্তু নয়। আসলে মার্কেট যখন কারেকশন করে তখন ভালো স্টক বলুন বা খারাপ স্টক বলুন, যেই স্টকে বলুন না কেন, কারেকশন প্রত্যেকটা স্টকে হয়, খুব বেশি কারেকশন হয়। কিন্তু অনেক স্টক রয়েছে যাদের নিজেদের ফান্ডামেন্টাল খুবই স্ট্রং, বা অর্ডার বুক খুবই ভালো রয়েছে, বা ফিউচার খুবই ব্রাইট রয়েছে। তো সেই সব স্টক সহজে পড়ে না, খুব কম স্টকে থাকে, এরকম হাতে গোনা কয়েকটা স্টক থাকে, কিন্তু তাদের এরকম ধরনের পজিশন দেখা যায়। চিন্তা নেই, আমরা সামনের দিনে এই নিয়েও ডিসকাস করব যে কোন কোন স্টক সেরকম রয়েছে যেগুলো ফান্ডামেন্টালি খুব স্ট্রং, এখনও মার্কেট কারেকশানেও সেই স্টকগুলো তাদের নিজেদের যে পজিশন সেটা হোল্ড করছে। সামনের দিনে এটা নিয়ে ভিডিওস আসবে, আপনি এক্ষুনি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, যখনই এটা ভিডিও আসবে আপনি যাতে সেই নোটিফিকেশনটা পেয়ে যান এবং সেই ভিডিওটা দেখে নিন। এখনকার সময়ের জন্য খুব কাজের ভিডিও হবে, সুতরাং প্রত্যেকে যারা সাবস্ক্রাইব এখনও না করে থাকেন ফ্রিতে সাবস্ক্রাইব করে ফেলুন। তো এই যে স্টকগুলো, প্রত্যেকটা স্টক যে বিটেন ডাউন হচ্ছে, সব স্টক তো খারাপ না। আমি যদি নিফটি 500 ইন্ডেক্সের কথা বলি তাহলে 500টা সেখানে স্টক আছে। আমি এখানে ফিল্টার অ্যাড করেছি। ফিল্টার অ্যাড কী করেছি, যে কতগুলো স্টক এরকম রয়েছে যেগুলো 200 EM এর নিচে ট্রেড করছে, এখন নিচে ট্রেড করছে, মানে তার বিশালভাবে পড়েছে 200 EM, যেটা খুব স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করে, সেটারও নিচে ট্রেড করছে। তো আপনি দেখবেন যে আজকের দিনে দাঁড়িয়ে, মানে 31 মার্চ 2026, আজকের দিনে দাঁড়িয়ে 410টা এরকম স্টক রয়েছে। 500টার মধ্যে 410টা স্টক এরকম রয়েছে, মানে 80%-এর ওপর স্টক রয়েছে এরকম যেগুলো 200 EM এর নিচে ট্রেড করছে। তার মানে আপনি বুঝে যান যে মার্কেটের মধ্যে বিশালভাবে একটা প্যানিক সিচুয়েশান চলছে। ভালো হোক খারাপ স্টক হোক, সব স্টক, ম্যাক্সিমাম স্টক, টপ 500 কোম্পানির ম্যাক্সিমাম স্টক
200 EM এর নিচে ট্রেড করছে। যখন এরকম সিচুয়েশন দেখা যায় মার্কেটের মধ্যে ম্যাক্সিমাম সময় একটা বাউন্স ব্যাক দেখা যায় বা রিকভারি দেখা যায়, খুব ফাস্ট রিকভারি দেখা যায়। মানে ডাউন সাইড রিস্ক এখান থেকে কম হওয়ার সম্ভাবনা একটা রয়েছে, যেটা আমাদেরকে এই ডেটা বলছে। তার মানে এটা না যে এখান থেকে আরও পড়তে পারে না, আরও পড়তে পারে, কিন্তু আমি বলছি কি ভ্যালুয়েশন সস্তা। ভ্যালুয়েশন ওয়াইজ এখন এই লেভেলে বিনিয়োগ করার জন্য আমরা ভাবনা চিন্তা করতে পারি। আমাদের অ্যানালাইসিস তাই বলছে, হিস্ট্রি তাই বলছে। প্রত্যেকটা ডেটা পয়েন্ট টেকনিক্যাল লেভেলে আমি সব আপনাকে সামনে রাখলাম। আগের ভিডিওতে ফান্ডামেন্টাল নিয়ে আলোচনা করেছি, প্লিজ যারা ভিডিওটা দেখেননি তারা দেখুন, যাতে ফান্ডামেন্টাল এবং তার সাথে টেকনিক্যাল দুটো মিক্স আপ করে আপনি সিদ্ধান্ত নিতে পারেন। সুতরাং আজকের এই ভিডিও থেকে যদি একটা বিষয় আপনাকে নিয়ে যেতে হয় তাহলে সেটা হচ্ছে আমরা কখনোই বটম ফাইন্ড করতে যাব না। আমরা কখনোই অ্যান্টিসিপেট করব না যে আজকেই হচ্ছে লাস্ট, এই লেভেলের পর আর কখনোই মার্কেট নামবে না, এই লেভেলটাই হচ্ছে লাস্ট, কালকের দিন থেকে মার্কেট রিকভার করতে শুরু করে দেবে। এই অ্যান্টিসিপেশনের জন্যই আপনি প্রচুর অপরচুনিটি, যেটা কস্ট সেটা অনেক হাই হয়ে যাবে, অনেক অপরচুনিটি আপনি মিস করে ফেলবেন। মার্কেট হয়তো বাড়তে বাড়তে অনেকটা বেড়ে যাবে, তারপর আপনি রিয়েলাইজ করবেন যে সেইটা যদি আমি না করে ডিসিপ্লিন ওয়েতে বিনিয়োগ করতাম তাহলে হয়তো আজকে আমার যে পোর্টফোলিওর যে রিটার্ন সেটা আরও বেশি বেটার হতে পারতো। আসলে কি বলুন তো, আমরা বিনিয়োগ তো করি, 2024 সালের দিকেও বিনিয়োগ করেছিলাম, ভেবেছিলাম যে মার্কেট এখান থেকে হয়তো আরও বাড়বে, কিন্তু আমরা ভুল প্রমাণিত হয়ে গেছিলাম, সেখান থেকে মার্কেট পড়ে যায়। তারপরে এপ্রিল 2025 থেকে আবারও মার্কেট রিকভার করতে শুরু করে দেয়। আবার আমরা ভাবলাম যে এবারে হয়তো মার্কেট ব্রেক আউট করে আরও হায়ার লেভেলসের দিকে এগোবে, আবার হয়তো আমরা পোর্টফোলিওতে লাভ দেখতে পাবো। তারপরে এক বছর আগে এপ্রিল 2025 সাল থেকে আবারও মার্কেট রিকভার করতে শুরু করে দেয়, আবার অল টাইম হাই গিয়ে আবার থেমে যায়। এবার ভাবি আমরা যে ব্রেকআউট দিয়ে বাড়বে, কিন্তু সেখানে আবারও সেখান থেকে ব্রেকআউট ফেল হয়ে যায়, আবারও আমরা ভুল হয়ে যায়, আবার মার্কেট সেল অফ দেখা যায়, যুদ্ধের কারণে বলুন বা বাকি আরও যেসব ট্যারিফ ওয়ার এইসবের জন্য আবার মার্কেট পড়ে যায়। এখন আবার মার্কেট পড়ছে, এবার মনে হচ্ছিল যে এবার মার্কেট এই লেভেলটা থেকে সাপোর্ট নিয়ে রিকভার করতে পারে। কতই বা পড়বে, 2 বছর হয়ে গেল কন্টিনিউ, কোনো রিটার্ন নেই, এবার এই লেভেল থেকে রিকভার করবে, আবারও সেটা ব্রেক ডাউন করে দেয়, আবার আমাদের কনফিডেন্স আরও লো হতে থাকে। সেই কারণে মার্কেটের উপর বা নিজেদের অ্যানালাইসিসের উপর আর আমরা বিলিভ করতে পারি না। আপনি হয়তো দেখছেন এক্স্যাক্টলি যে এই লেভেল থেকে মার্কেট রিকভার করতে পারে বা রিকভার করার সাইন আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তা সত্ত্বেও আপনি সাহস করে সেই লেভেলে বিনিয়োগ করতে পারবেন না। আর সেটাই আপনাকে আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে আমরা খারাপ লাগাই, যখন মার্কেট ইনভেস্টমেন্ট করলাম তারপরে মার্কেট পড়ে গেল, খারাপ লাগলো, এইটা আপনার হাতে নেই। কিন্তু আপনি বিনিয়োগ করলেন, ট্যারিফ ওয়ার আসলো বা এই যে যুদ্ধ, মার্কেট পড়ে গেল, আপনার হাতে নেই। কিন্তু আপনার হাতে কোনগুলো রয়েছে? আপনি দেখছেন মার্কেট পড়ে গেল, কিন্তু আপনি প্রেডিক্ট করতে চাইছেন, এটা আপনার হাতে রয়েছে যে প্রেডিক্ট না করে সিস্টেম্যাটিকভাবে যে লেভেলে বিনিয়োগ করার জায়গা রয়েছে সেই লেভেলে বিনিয়োগ করে দেওয়া, নাকি অ্যান্টিসিপেট করা বা প্রেডিক্ট করা যে মার্কেট এখান থেকে আরও পড়বে কিনা, একদম এক্স্যাক্ট বটমে আমি ইনভেস্টমেন্ট করব, এইটা প্রেডিক্ট না করা, এটা আপনার হাতে রয়েছে, কিন্তু আমরা সেখানে ভুল করি। আর কি ভুল করি, যেটা বলছিলাম যে বড় ক্যাপিটাল আপনি যে স্টকে বিনিয়োগ করে রেখেছেন সেই স্টকটা চলছে না, কিন্তু অন্যদিকে যে স্টকে আপনি বিনিয়োগ করেননি খুব একটা বেশি কোয়ান্টিটি, সেই স্টকটাই মাল্টিব্যাগে রিটার্ন দিয়ে দিল, এরকমটা হয় অনেক ক্ষেত্রে। তো যে স্টকটা চলছে না সেই স্টকটাকে ছাড়ুন না, সেই স্টকটাতে কেন আমরা ফেসে থাকবো? যে স্টকটা পারফর্ম করছে সেই স্টকে বিনিয়োগ করব। আপনার কাছে যদি দুটো গাছ থাকে, যে গাছটা ফল দিচ্ছে তো সেখানেই আমরা বেশি ফার্টিলাইজার চারা ফাড়া দেবো, তাই তো? যেটা ফল দিচ্ছে না, যেগুলো পাতা শুকিয়ে যাচ্ছে, মারা যাচ্ছে, তো সেখানে কেন আমি বারবার জল দেবো? কারেক্ট? তো লাইফের ক্ষেত্রেও তো আমরা এটাই ফলো করি, কিন্তু যখন ইনভেস্টিংয়ের সিচুয়েশান আসে তখন আমরা কিন্তু সেটা ফলো করি না, আমাদের নিজেদের ভুলের জন্য। আশা করছি এবার একটা ভালো ক্ল্যারিটি আপনি পেলেন যে এই মুহূর্তে আপনার এক্স্যাক্টলি কী করা উচিত আর কি করা উচিত না, কিভাবে মার্কেটকে দেখা উচিত আর কিভাবে মার্কেটকে দেখা উচিত না। যদি ভালো লেগে থাকে আজকের এই কন্টেন্ট, যদি ভালো লেগে থাকে আজকের আলোচনা, তাহলে প্লিজ লাইক করুন, যাতে আরও অনেক মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছে যায়, যাতে তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে। আপনারা যারা লাস্ট উইকের ভিডিওটা দেখেননি, ফান্ডামেন্টাল অ্যানালিসিসের উপর ডেটা পয়েন্ট নিয়ে আলোচনা করেছিলাম, সেই ভিডিওটা অবশ্যই দেখবেন। ভিডিও ডেসক্রিপশনে সেই ভিডিওটার লিঙ্ক আপনি পেয়ে যাবেন, আপনি চ্যানেলে সার্চ করেও দেখতে পাবেন। এবং আজকের এই ভিডিওটা, এই দুটো ভিডিওটা দেখার পর আপনার মতামত অবশ্যই ভিডিওর কমেন্টে আমাকে জানান, আমি প্রত্যেকের কমেন্ট পড়বো। তাহলে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে। তবে যাওয়ার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যে এখনও অবধি যারা ভিডিওটা দেখছেন পুরো ভিডিওটা খুব মন দিয়ে দেখেছেন এবং আপনি আমার সাথে যদি সহমত হন তাহলে অবশ্যই একটা লাইক অবশ্যই দেবেন, যেটা আপনার জন্য ফ্রি কিন্তু এই ভিডিওটার জন্য খুবই জরুরি। এই ভিডিওটার লাইক টার্গেট 3000 রাখলাম। দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।